যারা বাংলাদেশে ২০-২৫ বছর ব্যাংকে জব করে আসছেন, বাংলাদেশে বড় বড় পজিশনে তারা ডিপার্টমেন্টাল হেড ছিলেন, রিটায়ার্ড করে আসছে, কিন্তু আমার সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা জব নিয়ে গেছে। নাম্বার তো সবসময় অলওয়েজ 100ই। আপনার যদি 30 কোশ্চেনও থাকে, ওই 30 কোশ্চেনে 100 আচ্ছা ধরে নিতে হবে যে এটা 100 কোশ্চেন, কিন্তু আপনার পাসিং স্কোরটা হলো 70%। আচ্ছা এখন 30 যদি 50 কোশ্চেন থাকে বা 100 কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আপনার 70টা কারেক্ট হতে হবে। চাকরি পাওয়ার পরের প্রসেসগুলো আসলে কি হয়? আপনার যখন রিটেনে পাস করলেন, দেন আপনাকে কল করবে তারা হলো ফেস টু ফেসের জন্য। এখন এই ফেস টু ফেসে গিয়ে আপনাকে ওভারকাম করে আসতে হবে। এইটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমি ইংলিশ একটু কম বুঝি বা ইংলিশ একটু কম পারি, হয়তো বা আমি পারবো না। এইটা নিয়ে আপনাদের অত ঘাবড়ানোর কিছু নেই। আপনারা সিস্টেমে যখন যাবেন তখন অটোমেটিক্যালি আপনাদের এই ইংলিশগুলো চলে আসবে, এবং ওরা ফ্লুয়েন্সি ইংলিশ চাচ্ছে না, আপনি তাদের সাথে মিনিমাম কমিউনিকেশনটা করতে পারেন কিনা, তারা কি জিজ্ঞাসা করলো আপনি ওইটার প্রেক্ষিতে আনসার করতে পারলেন কিনা, এবং আপনার যে কোশ্চেনটা আছে আপনি মিনিমাম ওয়েতেই আপনি তাদেরকে কোশ্চেনটা করতে পারলেন কিনা, এটুকু হলেই আমার মনে হয় এনাফ। এটা নিয়ে আপনাদের আমি বলবো বাঙালি কমিউনিটি, এটা নিয়ে আপনাদের অত ঘাবড়ানোর কিছু নেই। ম্যাথটা নিয়ে একটু অনেকের মধ্যেই একটা আতঙ্ক থাকে। অনেকে খুব কষ্ট করে টেনে টুনে ম্যাথ পাস করে কোনোভাবে মনে করেন তার অনার্স মাস্টার শেষ করে ফেলেছে, এরকম মানুষও আছে। সেই মানুষগুলোকে একটু আপনি অভয় দিবেন যে কি ধরনের ম্যাথ আসবে এবং তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। অ্যাকচুয়ালি এখানে যে ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো ওই সেই রকম হার্ড ম্যাথ না, বেসিক যে ম্যাথগুলো, হ্যাঁ যেমন পার্সেন্টেন্সের ম্যাথ থাকতে পারে, অ্যাভারেজ থাকতে পারে, প্লাস মাইনাস থাকতে পারে, তারপরে আপনার আমরা যে অ্যারাথমেটিক্সগুলো করে আসছি, ঐকিক নিয়মের যে অ্যারাথমেটিক্সগুলো করে আসছি এগুলো থাকবে। তারপরে আপনার ওই যে গ্রাফিক্যাল কি ডাটা বেস কিছু ম্যাথ থাকে, স্ট্যাটিস্টিক্সের ডাটা বেস কিছু ম্যাথ আছে, এগুলো থাকে। এগুলো আমার মনে হয় না যে এগুলো আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য খুব একটা কঠিন হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই ম্যাথগুলো মানে সবগুলোই তো মাল্টিপল চয়েস, সবগুলোই মাল্টিপল চয়েস। এটা একটু ছোটোখাটো করে হাতে টুকে নিয়ে এটা করে ফেলতে হবে, সমাধান করে ফেলতে হবে, নাকি ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায়? না, ওখানে ওরা স্ক্র্যাপ পেপার দিবে আপনাকে রাফ করার জন্য, স্ক্র্যাপ পেপার দেবে। আর কিছু কিছু এক্সামের জন্য ক্যালকুলেটর অ্যালাউ আছে, আবার কিছু কিছু এক্সামের জন্য ক্যালকুলেটর অ্যালাউ নাই। যেখানে আপনার কিছু হার্ড ম্যাথ থাকবে ওগুলোতে ক্যালকুলেটর অ্যালাউ আছে, ক্যালকুলেটর অ্যালাউ আছে। এবং সেটা যেগুলো বেসিক ম্যাথের এক্সাম থাকবে সেগুলোতে আপনার ওরা স্ক্র্যাপ পেপার দেবে, ওখানে আপনাকে ড্রাফট করে দেন আনসারটা পিক করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমি পরীক্ষা দেওয়ার আগেই আমি হয়তো নির্দেশনা পাবো এবং ওইটা বুঝে শুনে আমাকে যেতে হবে যে আসলে আমি ক্যালকুলেটর নেওয়ার সুবিধা পাচ্ছি কি পাচ্ছি না। এবং সেটা কি ওই যে পরীক্ষার সময় যে আমাকে ডাকবে সেখানে ওরা বলে দিবে সব কিছুই, যে কি আপনি নিতে পারবেন কি নিতে পারবেন, মেইল করে দিবে। ওকে, এই ম্যাথের বাইরে আর যে কি আছে ওগুলো একটু পার্ট বাই পার্ট আলাদা করে যদি একটু বলেন। ম্যাথের পরে আপনার ইংলিশগুলো আছে, ইংলিশ যে গ্রামাটিক্যাল কারেকশন আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, তারপরে আপনার রিডিং এক্সপ্রেশন আছে, কিছু জিওগ্রাফিক্যাল জিনিস আছে যেটা আপনার ম্যাপ রিডিং, তারপরে আপনার স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা বেস ম্যাথ থাকে, তারপরে আপনার গ্রামাটিক্যাল কারেকশনের মধ্যে থাকতে পারে আপনার প্রিপোজিশন, তারপর ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন, আচ্ছা এই জিনিসগুলো থাকে। এটা গেল ইংলিশ। এর বাইরে জেনারেল নলেজ আছে? জেনারেল নলেজ নাই। আচ্ছা, কি আছে আর তাহলে? এগুলি মূলত এগুলোই, ম্যাথ এবং ইংলিশ, এবং ইংলিশের বিভিন্ন পার্ট, ইংলিশের বিভিন্ন পার্টের মধ্যে আপনার প্যাসেজের উপর বেস করে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট আনসার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার রিডিং কম্প্রিহেনশন, গ্রামাটিক্যাল কারেকশনে থাকে আপনার পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, আর যেগুলো থাকে আর কি। ওকে, তো এক্ষেত্রে আমি বারবারই বলে নিচ্ছি দর্শক যে আমরা যে আলোচনা করছি মোটা দাগে একটা আলোচনা, একটা বিশেষ কোনো জব নিয়ে এখনও কথা বলছি না। তো সেক্ষেত্রে মোটা দাগে আসলে কত নাম্বারের পরীক্ষাগুলো হয়? এক একটা ক্ষেত্রে এক এক রকম, সেটা আমি আবারও বলে নিচ্ছি। নাম্বার তো সবসময় অলওয়েজ 100ই। আপনার যদি 30 কোশ্চেনও থাকে, ওই 30 কোশ্চেনে 100 আচ্ছা ধরে নিতে হবে যে এটা 100 কোশ্চেন, কিন্তু আপনার পাসিং স্কোরটা হলো 70%। আচ্ছা, এখন 30 যদি 50 কোশ্চেন থাকে বা 100 কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আপনার 70টা কারেক্ট হতে হবে। আচ্ছা, দেন আপনার পাস হবে, তাছাড়া তো আর পাস হবে না। আবার পাস করা মানেই আবার চাকরি নিশ্চয়তা, পাস করা মানে আবার চাকরি নিশ্চয়তা না। এখানে আবার কোশ্চেন আছে যে একজনের 100-এর মধ্যে 95 পেয়েছে, আরেকজন 100-এর মধ্যে 90 পেয়েছে, আবার আরেকজনের মধ্যে 100-এর মধ্যে 70 পাইছে, কাকে আগে ডাকবে?
হাই স্কোর যা তাকে আগে রাখবে। এখন ওইভাবে তারা একটা লিস্ট করবে, একটা লিস্ট হবে, এত ক্যান্ডিডেট পাইছে 95, এত ক্যান্ডিডেট পাইছে 90, এত ক্যান্ডিডেট পাইছে 85, দেন অ্যাকর্ডিং টু দেয়ার লিস্ট দে উইল কল ইউ ফর ফেস টু ফেস। আচ্ছা, তো এখন এই চাকরির পরীক্ষার পরে আবার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে বোঝা যাবে যে আসলে আমাকে ডাকলো কি ডাকলো না, এই তো গেল। এবং চাকরি পাওয়ার পরের প্রসেসগুলো আসলে কি হয়? ট্রেনিং যখন না, এর আগেও আছে, আপনার যখন রিটেনে পাস করলেন দেন আপনাকে কল করবে তারা হলো ফেস টু ফেসের জন্য। এখন এই ফেস টু ফেসে গিয়ে আপনাকে ওভারকাম করে আসতে হবে। আচ্ছা, হ্যাঁ, রিটেনে পাস করলে যে আপনার চাকরি হবে সেটা না। আচ্ছা, আপনাকে আবার ফেস টু ফেসে যেতে হবে। ফেস টু ফেসে যাওয়ার পরে তারা কিছু কমন কোশ্চেন আছে বা ডিপেন্ড করবে জব রিকোয়ারমেন্টের উপরে, তারা কী ধরনের ফেস টু ফেস কোশ্চেন করতে পারে। জব রিকোয়ারমেন্টটা কী ছিল, এই জব রিকোয়ারমেন্টের সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কীভাবে আপনি ম্যাচ করাবেন বা করাচ্ছেন, বা আপনাকে যদি ইফ দে উইল হায়ার ইউ আপনি ওটাকে ক্যারি অন করতে পারবেন কিনা, এই জিনিসগুলো নিয়ে তারা আগে ফেস টু ফেসে ডিসকাস করবে। যদি ইফ দে থিঙ্ক ইউ আর দ্য সুইটেবল ক্যান্ডিডেট দেন দে উইল অফার ইউ। ও আচ্ছা, অর্থাৎ হচ্ছে আমার পরীক্ষার পরে রেজাল্ট যদি ভালো হয়, আমি যদি ডাক পাই, তারপরে যে ইন্টারভিউটা রয়েছে সেটাও বেশ গুরুত্বপূর্ণ, এবং সেখানেই মূলত যাচাই বাছাই করে ফেলবে যে আসলে আমি পরীক্ষায় পাশ করলেও আমি আসলে কতটুকু সামর্থ্যবান আছি এই পথটা হোল্ড করতে পারবো কিনা করার মতো। আচ্ছা, সেক্ষেত্রে এই যে ইন্টারভিউটার ক্ষেত্রেও তো অনেকে ঘাবড়ে যেতে পারেন, সেই ইন্টারভিউর ক্ষেত্রে নিজের মনোবল ধরে রাখা এবং পাশাপাশি হচ্ছে যে পদে আমি মানে অ্যাপ্লাই করেছি, যে পদের জন্য আমি চাকরি প্রার্থী, সেই পদ সম্পর্কেও তো জানাশোনার ব্যাপার আছে, সেই সম্পর্কে একটু যদি টিপস দিতেন। হ্যাঁ, এখন প্রত্যেকটা এক্সামে যখনই আপনি দেখলেন যে এই যে জবের রিকোয়ারমেন্টটা আপনার এডুকেশন এবং এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করছে, সেই ক্ষেত্রে আপনি তখন ওইভাবে অ্যাপ্লিকেশন করলেন, পরীক্ষা দিলেন, এবং ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাকে একটু স্টাডি করতে হবে যে এই ধরনের রিকোয়ারমেন্টে আমি কি কি স্টাডি করতে পারি। ফেস টু ফেসে আমি কি ধরনের কোশ্চেন হতে পারে, কিভাবে আপনি কোশ্চেনগুলো উপস্থাপন করবেন, এই স্টাইলগুলো, এই কমিউনিকেশনটা আপনাকে লার্ন করতেই হবে। ওকে, আর আমি মানে কোন পোশাকে কিভাবে আমি, আপনার সেট আপ গেট আপটা আরো সুন্দর থাকতে হবে। এটাকে সেট আপ গেট আপ বলে। সেট আপ গেট আপটা তো অফকোর্স আপনার ভালো থাকতে হবে, যে আপনি একটা প্রফেশনাল জবে যাচ্ছেন, আপনার লুক আপটা কেমন। ওকে, আচ্ছা, আর চাকরি পাওয়ার পরেও তো নানা ধরনের ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার থাকে, সেখানেও তো নিজেকে, চাকরি পাওয়ার পরে আপনার সার্টেন একটা মান্থ অথবা ইয়ার অথবা 2 ইয়ার্স ট্রেনিং পিরিয়ড থাকে। 1 year, 2 year, 6 month। ওই ট্রেনিং পিরিয়ডটা তারা আপনাকে লক আপ করবে, আপনাকে ট্রাই করবে শিখিয়ে নেওয়ার জন্য। আপনি যদি ওইটা ওভারকাম করতে পারেন দেন ইজ ফাইন, দেন পার্মানেন্ট হয়ে গেলেন। আর যদি ওভারকাম না করতে পারেন সেই ক্ষেত্রে হলো আপনার পার্মানেন্টের ডেটটা লেন্দি হতে পারে, বা সহজে তারা লে অফ করে না, বাদ দিয়ে দেয় না, বাট আপনাকে ট্রাই করবে তারা ক্যারি অন করার জন্য। হয়তো আপনার পার্মানেন্টের লেন্থটা একটু বাড়তে পারে। ওকে, তো এই তো গেল আমি যেটি আমরা আলোচনার বিষয়বস্তু একদম মানে থেকে ইভ্যালুয়েশন থেকে শুরু করে চাকরি পেয়ে গেলাম এবং পার্মানেন্ট হয়ে গেলাম আর কি। এ তো শেষ, আমাদের চাকরি পাওয়া শেষ, প্রথম মাসের স্যালারি পাওয়া শেষ। এবার একটু জানতে চাই, বাংলাদেশি কমিউনিটির যারা আছেন, যারা খুব পরিশ্রম করছেন, খুব পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করেন, কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ ডানকিনে জব করছেন, পপাইসে জব করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু হ্যাঁ, তাদেরও যে শিক্ষাগত যোগ্যতা নেই তা কিন্তু নয়, শিক্ষাগত যোগ্যতা তাদেরও আছে। কিন্তু এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো কি আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষগুলো সব কিছু সচেতন? সবাইকে এই প্রসেসগুলো বা নিজের যোগ্যতা থাকতেও কি অনেকে অবহেলা করে কি না? হ্যাঁ, অনেকেই অবহেলা করে বা করতো আগে। এখন অনেকেই আমার মনে হচ্ছে যে বাংলাদেশি ছেলেমেয়েগুলো অনেকটাই স্মার্টলি তারা হ্যান্ডেল করতেছে, যারা নতুন নতুন ছেলেমেয়েগুলো আসতেছে। যেমন আমার সাকসেস কেরিয়ার কনসাল্টিংয়ের মাধ্যমেই আমি জানতে পারছি, যে দেখতে পাচ্ছি আমার সাথে যারা আছেন বেশ ছেলেমেয়েগুলো বেশ স্মার্টলি তারা হ্যান্ডেল করতেছে। রিটেনে কীভাবে তারা এক্সামগুলো প্রিপারেশন নেবে বা ফেস টু ফেসে তারা কীভাবে প্রিপারেশন করবে, তারা বেশ হার্ডওয়ার্ক করছে এবং তারা সাকসেসফুল ওভারকাম করতে পারছে। এবং আমি সবাইকে অ্যাডভাইস করব, আপনাদের যদি এডুকেশন থাকে তাহলে আর দেরি করে না করে আপনার গভর্নমেন্ট সেক্টরে হয়ে যান। আমি সবাইকে এটা অ্যাডভাইস করব। ওকে, আর এডুকেশন আছে, কিন্তু আমেরিকার বাস্তবতায় ইংরেজি বা একটু ভাষা যে দক্ষতা, সেই দক্ষতায় অনেকে পিছিয়ে আছেন, সেই মানুষগুলোর প্রতি আপনার পরামর্শ কী?
সুন্দর একটা কোশ্চেন করছেন। আমাদের একটা ভয় থাকে, ভীতি কাজ করে যে আমি কি ওইখানে যাই ওদের সাথে কমিউনিকেশনে পারবো কিনা। আসলে ওরা আমার যে আইডিয়া, আমার যে অ্যাডভাইস, আমার যে আইডিয়া বা আমার যে ধারণা, আমার যে অ্যাডভাইস আমার বাঙালি কমিউনিটির প্রতি, এইটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমি ইংলিশ একটু কম বুঝি বা ইংলিশ একটু কম পারি, হয়তো বা আমি পারবো না। এইটা নিয়ে আপনাদের অত ঘাবড়ানোর কিছু নেই। আপনারা সিস্টেমে যখন যাবেন তখন অটোমেটিক্যালি আপনাদের এই ইংলিশগুলো চলে আসবে। এবং ওরা ফ্লুয়েন্সি ইংলিশ চাচ্ছে না, আপনি তাদের সাথে মিনিমাম কমিউনিকেশনটা করতে পারেন কিনা, তারা কি জিজ্ঞাসা করলো আপনি ওইটার প্রেক্ষিতে আনসার করতে পারলেন কিনা, এবং আপনার যে কোশ্চেনটা আছে আপনি মিনিমাম ওয়েতেই আপনি তাদেরকে কোশ্চেনটা করতে পারলেন কিনা, এটুকু হলেই আমার মনে হয় এনাফ। এটা নিয়ে আপনাদের আমি বলবো বাঙালি কমিউনিটি, এটা নিয়ে আপনাদের অত ঘাবড়ানোর কিছু নেই, আর ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই। মানে যখন কর্মক্ষেত্রে একটা মানুষ যাবেন, এই ধাক্কা খেতে অনেকটা ইংরেজি শিখে আসবেন, কমিউনিকেশনটা শিখে। এখন আমাদের বাঙালি ছেলে মেয়েরা অনেক স্মার্ট, হ্যাঁ, তারা ওই দেখবেন যে 2-4-6 মাস কাজ করলেই ভালো করছে। তো কথা বলার ক্ষেত্রে আপনি শুধু বাঙালি ছেলে মেয়ে বলছেন, একটু বয়স্কদের দিকেও তাকান, যারা একটু মাঝ বয়সে গেছে। এবং আমেরিকার বাস্তবতা হচ্ছে মানুষ চাইলে যখন তখন জব করতে পারে, তাই তো? তো যারা একটু মাঝ বয়সে গেছে, যারা নিজেকে নিয়ে একটু খুব বেশি কম বয়সীদের থেকেও তারা একটু নিজেদেরকে নিয়ে বেশি চিন্তিত, বেশি আগ্রহ কিন্তু ভয় পায় বেশি, তাদের জন্য কি বলবেন? আমার কথা হচ্ছে যে আসলে আমেরিকাতে তো গভর্নমেন্ট সেক্টরে চাকরিতে ঢুকার বয়স লাগে না। বাংলাদেশে যেমন আমাদের মনে হয় 30 নাকি 32 এখন, বা 33 হোয়াটএভার। কিন্তু এইখানে আপনার গভর্নমেন্ট সেক্টরে আপনি যে কোনো বয়সে ঢুকতে পারেন। দিস ইজ দ্য বিউটি অফ কান্ট্রি, আমি বলবো। এখানে আপনি আপনার 50 হলেও আপনি ট্রাই করতে পারেন। আপনি যদি রিটেনে ফেস টু ফেসে ভালো করতে পারেন, ইয়াং ছেলে বাদ দিয়ে আপনাকে নিয়ে নেবে, ইয়াং মেয়েকে বাদ দিয়ে আপনাকে নিয়ে নেবে, আপনি যদি তাদের সাথে কম্পিটিশনে পেরে যান। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কম্পিটিশনে পারতে হবে। কম্পিটিশনে পারতে গেলে একটু আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, এবং এইখানে এটা সম্ভব হচ্ছে। তো আপনার যে মানে ফার্ম, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম, এই ফার্মের কি এরকম কোনো দৃষ্টান্ত আছে, কারো গল্প বলা যাবে? একটু বেশি বয়সী, একটু মাঝ বয়সী মানুষ যা নিজেকে নিয়ে খুব টেনশনে ছিলেন, কিন্তু সে কিছু একটা করে দেখিয়েছেন। অসংখ্য আছে, একটা দুইটা, অসংখ্য ছেলে মেয়ে আছে আমার, ভদ্রলোক আছে, মহিলা আছেন, যারা বাংলাদেশে 20-25 বছর ব্যাংকে জব করে আসছেন। বাংলাদেশে বড় বড় পজিশনে তারা ডিপার্টমেন্টাল হেড ছিলেন, রিটায়ার্ড করে আসছে, কিন্তু আমার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিংয়ের মাধ্যমে তারা জব নিয়ে গেছে। এরকম অসংখ্য প্রমাণ আছে। আচ্ছা, তাহলে এখন সেই যে যারা 15-20 বছর, 10-12 বছর ব্যাংকে বা বিভিন্ন জায়গায় জব করে আমেরিকায় এসেছেন, তারা এবং যারা হচ্ছে কম বয়সী তরুণ, এই দুই যে শ্রেণী, এদের মধ্যে আসলে কারা একটু এগিয়ে থাকে? ইয়াংরা তো অবশ্যই এগিয়ে থাকবে। আবার ইয়াংরা যখন এগোতে যাবে তখন দেখা যাচ্ছে যারা আপনার একটু এজেড পারসন, তাদের আবার এক্সপিরিয়েন্সের দিকে দিয়ে তারা আবার এগিয়ে যাচ্ছে। এখানে দুইটা জিনিস কাজ করতেছে। এরা আবার এক্সপিরিয়েন্সটাকে অতটা ফোকাস করতে পারছে না, কারণ হলো এরা তো স্টার্ট করতে যাচ্ছে, তাদের ধারণ ক্ষমতা বেশি। বাট এরা অলরেডি যে জিনিসগুলোতে যাচ্ছে, অলরেডি দে নোজ দ্যাট, মানে এইখানেই হলো একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওকে, গুড। এবার একটু এইটা জানতে চাই যে একটা মানুষ, সে মাঝবয়সী হোক বা তরুণ হোক, তিনি আমেরিকায় চাকরি করতে চাচ্ছেন, তার মনোবাসনা তৈরি হলো, আর সেক্ষেত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সে একা কারো সহায়তা ছাড়া নিজেই কি সব প্রসেসগুলো করতে পারবেন, বা এই প্রসেসগুলো কি এতটাই কঠিন যে কোনো ফার্মের দরকার পড়ে? এটা আমি বলবো না যে কঠিন, কারণ আমি নিজেও একটা ভালো জব নিয়েছি। এটা নিজের পুরোটাই বলবো যে নিজেরই পরিশ্রম। ওকে, তো আপনার জবের আসলে বয়স কত বছর? আপনি কত বছর ধরে এই জবটা করছেন? আমি স্টেট ডিপার্টমেন্টে আছি হলো 12 ইয়ার্স। 12 ইয়ার্স। আর এই যে এর আগে ছিলাম হলো কলেজের লেকচারার অ্যাকাউন্টিং 5 ইয়ার্স এখানে। এর আগে ছিলাম পাবলিক স্কুলের টিচার, সাবস্টিটিউট টিচার 4 ইয়ার্স। ওকে, তাহলে এই যে মোট 3টা আপনার জব, আপনি মেইন 3টা ফ্রেমে পরিবর্তন করেছেন। এই 3টা কি একদম একাই নিজেই সব? নিজেই। ওকে, তাহলে এবার একটু বলেন, আমি তাহলে আরেকটু আস্থা পেলাম আর কি, একা সম্ভব যে সেটা। ওকে, তবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে অ্যাটেনশন রাখতে হবে, লুক আপ করতে হবে, আপনাকে প্রচুর টিভি শোগুলো দেখতে হবে, ইংলিশ নিউজগুলো দেখতে হবে,
তারপরে এখানকার নিউজ পেপারগুলো দেখতে হবে বা টিভি শোগুলো দেখতে হবে বা কমিউনিকেশনটা আপনার একটু ডেভেলপ করতে হবে। তারপরে আপনার রিটেনে কিভাবে ভালো করবেন একটু স্টাডি করতে হবে নিজে নিজে যদি করতে চান। আচ্ছা, হ্যাঁ, এই স্টাডিগুলোর জন্য বাজারে বই টই আছে, আপনি বইও কিনতে পারেন। যদি মনে করেন যে আপনি একা একা করতে পারবেন, দেন আমি অ্যাডভাইস করব একা একা করার জন্য। আর যদি দেখেন যে না আপনার পক্ষে একা একা সম্ভব হচ্ছে না, ইউ নিড সামথিং হেল্প ফর সামওয়ান, দেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম অবশ্যই আপনার পাশে আছে, বাংলাদেশি কমিউনিটির পাশে আছে। আচ্ছা, কোন প্রসেসটা সব থেকে কঠিন একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং সেই প্রসেসটার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন পড়তে পারে? সেটা হলো আপনার রিটেনে পাস করা এবং ফেস টু ফেসে পাস করা, এই দুইটাই মেন। অর্থাৎ আবেদন প্রক্রিয়া এটা এগুলো নিজে নিজে করা যায়, কিন্তু আবার আবেদন প্রক্রিয়া তো কিছু কমপ্লিকেটেড আছে কিছু কমপ্লিকেটেড পার্ট আছে আবেদন প্রক্রিয়া। প্রপারলি আবেদনটা না করতে পারলে আপনার এটা অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে হয়তো তারা রিটেনই ডাকবে না, দেখা গেল ফেস টু ফেসে একটা ফি জমা দেওয়া হয়েছে, সেই ফিটাও আবার ফেরত পাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসগুলো আছে, বাট এটা নর্মালি পারার কথা, না পারার কিছু নেই। একটু খেয়াল করে বা একটু কেয়ারফুলি অ্যাপ্লিকেশনটা করলেই হয়। আবার যখন আপনি রিটেনে যাবেন সেই ক্ষেত্রে কিছু গাইডলাইন অবশ্যই দরকার পড়ে। হ্যাঁ, যে গাইডলাইনগুলো ফলো করলে আপনি ইজিলি হয়তো আপনি এমনিতেই হয়তো 70 পাবেন বা 80 পাবেন। যখন গাইডগুলো ফলো করছেন, গাইডলাইনটা ফলো করছেন, সেই ক্ষেত্রে আপনার স্কোরটা আর ভালো হবে, একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। সেটা রিটেনে বলেন বা ফেস টু ফেসে বলেন। এবার একটু মানে আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে চাই। সাকসেস ক্যারিয়ার যে ফার্ম, সেই ফার্ম আসলে কিভাবে কাজ করে, আপনাদের কাজের প্রক্রিয়াটা কি, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে গাইডেন্স করেন? সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনার 2017 থেকে এই বাঙালি কমিউনিটির জন্য করে আসছে। অলমোস্ট 1000 পিপল এ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জব পেয়েছে এবং সাকসেসফুলি তারা জবগুলো করছে। এখন এইটা সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মটা হলো আমাদের এভরি স্যাটারডে সানডে 2 দিন ক্লাস থাকে, 5টা থেকে 8টা পর্যন্ত, 3 দিন 2 দিন, এভরি স্যাটারডে সানডে ক্লাস থাকে আপনার। ওখানে যখন আপনি হবেন তখন আপনার এভরি স্যাটারডে সানডে 5টা থেকে 8টা পর্যন্ত আপনাকে ক্লাস করতে হবে। ক্লাসগুলো কিসের? ক্লাসগুলো হলো এখানকার সিভিল সার্ভিস এক্সামগুলোর জন্য যে প্রিপারেশনটা থাকে, রিটেন বলেন বা ফেস টু ফেস বলেন, এগুলো প্রিপারেশন ক্লাস। এবং আপনার সেট আপ গেট আপ, আপনি একটা ইন্টারভিউতে যাবেন কিভাবে যাবেন, এখানে সেট আপ গেট আপটা বড় একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আপনি ওদের সাথে কমিউনিকেশনটা আপনার কেমন হবে, এগুলো নিয়ে ওভারঅল একটা করা আছে, আমার ফ্রেম করা আছে। এই ফ্রেম যদি কেউ ফলো করে তাহলে টুডে টুমোর সে জব পাবেই। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।